বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। আজকের গল্প ভূত। কি বাদামি হতো শ্রীশ পরামানিকের বাগানে। রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্য আমরা বলি তুততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এর একটা হাড়ির দোকান আছে, তাই এর নাম হাড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিড়ে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টারমশাইরা সব ঘুমোতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে হয়তো দেখি তখনও মাস্টারমশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না। টিফিনের মানে হচ্ছে ছুটি, মাস্টারমশাইদের ঘুমোবার ছুটি। সেদিনও এমনি হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা মাতলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘন্টাখানেক পরে এসেও দেখি এখনো হাড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। নারায়ণ বললে, ওরে চুপ চুপ, চেঁচাসনি, চল ততক্ষণ পরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিলে। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা, তলায় কত পড়ে থাকে এই সময়, চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম, পুলের তলায় রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাঁটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ি পথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এই বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ে পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরো যদি কোনো রকম কিছু থাকে, খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না, যা বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার মতো ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খস খস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক পুকুর বেলা ভূতে মারে ঠেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলেই নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও হতে পারত, কালো হতে পারত, নিবারণ হতেই বা আপত্তি কি ছিল? একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাঘদিনী বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনী বাড়ি আমাদের গায়ে গোসাইপাড়ায়। অশ্বত্থতলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকতো, কেউ ছিল না তার। পালমশাইয়ের বাড়ি ঝিগিরি করতো অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্ত জানি। একদিন তাকে আর দেখা যায় না। মাস দুই আগের কথা, একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল মাওরের ধারে বাঁশবনে। শিয়াল কুকুর তাকে খেয়েছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীর মতো। সকলে বলল জ্বরের ঘরে বাওরে জল তুলতে গিয়ে বড় গিয়েছে। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলার দলের মধ্যে এসে পৌঁছলাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বলে, কি হয়েছে রে, অমন করছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি? দূর, বড় বাঘদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়ার তলায়, সেই নদীর ধারের দিকে।
স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট বড় বাঘদিনী। দূর, চল তো যাই, দেখি কেমন। তোর মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই কালু বলল, না ভাই, ওর কথায় বিশ্বাস করে অতদূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারমশাইদের ঘুম ভেঙেছে। হাড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও। ওসব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চললো, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টারমশাইদের ঘুম খানিক আগে ভেঙেছে। ওদের গতিক দেখে মনে হলো হাড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙলো, কিন্তু সে কথা বলে কে? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকে তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি এগিয়ে এলাম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বড় বাঘদিনী, ওদিকে হাড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে, কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে। আর ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানি। এই সর্বপরামাণিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম তো, তাই। হাড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যোগপাত ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আগে ভূত সেই যারা। বুঝলাম বাঁদর, কোথায় ভূত? কিরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে। আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা। হাড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করেছিলেন, বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরামাণিকের বাগানে। সর্বপরামাণিক কে? আরে ওই শ্রীশ পরামাণিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জল পড়া, তেল পড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি। হাড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুর বেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেস দিয়ে? তাতে কি, তা থাকবে না ভূত? এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেশে আসি। ছেলেটা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলে। রাখাল মাস্টার বলে, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কি না? ওরা হলো কি বলে অশরীরী, মানে ওদের শরীর নেই। ওরা মানে বিশেষ অবস্থায়। হাড়ি বেচা মাস্টার বলে, চলুন না দেখে আসি কি রকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা সকলেই তো চাই। এরা গেলে এক্ষুনি স্কুলে ছুটি হয়ে যাবে, সেদিকে আমাদের ঝোঁকটা বেশি। যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পা চললো মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমাদের পেছনে। সেই নিবিড় ঝোঁকটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়লো তা কখনো ভুলবো না। এত বছর পরেও সেই দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপ ঝাপ ভেঙে সে আমড়াতলায় গিয়ে যা পৌঁছলাম, যা দেখলাম তা অবিকল এই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধভাঁড়টা জল, একরাশ আমড়ার খোসা, আটি জড়ো হয়ে আছে পাশে, কত টাটকা, কত কিছুদিন আগে খাওয়া, একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চাল তার ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাঘদিনী মরে পড়ে আছে। খানিকটা আগে মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার দফাদার দেখতে এলো। কেন যে বড় বাঘদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এই প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বলল ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাঘদিনী মরেছে অনাহারের শীর্ণতায়, সম্ভবত আশ্বিন কার্তিক মাসে ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জল দেয়নি তার মুখে, কেই বা দেবে জঙ্গলে? জানতই বা কে?
বড় বাঘদিনের এই আত্মগোপনের রহস্য তার সঙ্গে সঙ্গেই পরপারে চলে গেল।